জানেন যে আজকে পুলিশ আমাকে একটা কাজে এই শাহবাগ থানায় নিয়ে গেছিল। তাদের প্রথম প্রশ্ন ছিল যে হাদি ভাইকে আমি আগে সতর্ক করলাম আক্রমণের ব্যাপারে, আমি কোথা থেকে জানলাম? আমি শুধু এই কথাটা বলেছি, আমি যাত্রাবাড়ি র্যাব 10-এ দীর্ঘদিন চাকরি করেছিলাম, আমার কিছু সোর্স ছিল, তাদের মাধ্যমে জেনেছি। আমি হাদি ভাইকে সতর্ক করেছি। হাদি ভাই যদি মনে করতো যে ভাই এগুলো করা যাবে না, নিষেধ করছি ভাই, বিনা বিচারে কিন্তু হাদি ভাইও মারা গেছে, না এগুলো করা যাবে না, এত সুশীলতা চলবে না। আমি সেই প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করেছি ডিসি মাসুদ স্যারের কাছে। আমরা কেন পুলিশের কাছে যাই না, আজকে আপনাদের মাধ্যমে ঘোষণা দিলাম। আমার নামের পাশে কেউ সাবেক পুলিশ সদস্য লিখবেন না। আমি পুলিশকে ভালোবাসি, গতানুগতিক পুলিশিংকে মন থেকে ঘৃণা করি, কারণ এরা চাইলেই অনেক কিছু পারে না। এরা রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের কথায় চলে। আমাদের যারা উপদেষ্টা পরিষদে আছে এরা কোনো না কোনো ভাবে ফ্যাসিস্টের দোসর হয়ে গেছে, কোনো না কোনো ভাবে তারা কোনো দলের হয়ে কাজ করার চেষ্টা করছে। আজকে আপনারা যে ব্যানারটা দেখলেন, আমি দীর্ঘ 15 বছর চাকরি করেছি, আজকেই শেষ পরিচয়টা দেই। 14-15 বছর চাকরি করেছি। আমার চাকরির জীবনে আমি দেখেছি মিনিমাম 100 ভুয়া মুক্তিযুদ্ধকে আমি রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট দিয়েছি। কিন্তু আমরা হাদি ভাইকে দেখেছি একেবারেই সাধারণভাবে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার মতো চিন্তা কারণ মাথায়ও আসে নাই। আমি আপনাদের সামনে একটা স্যালুট দিব হাদি ভাইকে। আপনাদের যাদের ডান হাতটা ফাঁকা আছে তারা কপালে হাত তুলবেন। সাংবাদিক ভাইরা আমার কথা বুঝতে পারছেন? তারা এখানে হাতটা তুলবেন হাদি ভাইয়ের উদ্দেশ্যে। রাষ্ট্র করে নাই, রাষ্ট্র হাদি ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেয় নাই, আমরা হাদি ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেবো ইনশাল্লাহ। রেভলিউশনারি গার্ড সাবধান হবে, সাবধান। শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় সালাম হবে। স্যালুট আপ, ডাউন। সরকারের যদি লজ্জা থাকে, সরকারের যদি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে, সরকারের যদি মিনিমাম দায়বদ্ধতা থাকে, শহীদ হাদি ভাইয়ের যেন রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে তাকে দাফন করার উচিত ছিল, রাষ্ট্রীয়ভাবে দাফন করার। কালকে আপনারা দেখেছেন দাফন যখন প্রধান উপদেষ্টার ভাষণটা শেষ হয়ে গেল, পুরো প্রটোকলটা ভেঙে পড়েছে, গাড়িটা আসতে পারতেছিল না। আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই, আমাদের সদস্য সচিব যিনি ইনকিলাব মঞ্চের, এরা খুব কষ্ট করে এখানে সবাই কিন্তু আবেগ নিয়ে এসেছিল, ভালোবাসা নিয়ে এসেছিল। সবাই হাদি ভাইকে ছুঁয়ে না দেখতে পারলেও একবার চেষ্টা করতেছিল হাদি ভাইয়ের গাড়িটা ছুঁয়ে দেখি। এরকম একটা পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের ভিতর হাদি ভাইয়ের গাড়িটা যখন আসতেছিল তখন প্রটোকলটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে। তৃতীয় যে সমস্যাটা হয়েছে আপনারা দেখেছেন, হাদি ভাইয়ের সমাধিতে যে ভিত্তিপ্রস্তরটা লাগানো হয়েছে সেটার নামের আগে নামের আগে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে শব্দটা লেখা নাই। আমি শুধু জানতে চাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে, ভাসুরের নাম নিতে আপনাদের খুব লজ্জা করে? আপনাদের বিয়ে তো হয়ে গেছে 2 বছর আগে, আপনাদেরকে তো দায়িত্ব দিয়েছিলাম 2 বছর আগে। আজকে হাদি ভাইয়ের কবরে ভাসুরের নামটা লিখতে আপনাদের এত শরম করে কেন? আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, হাদি ভাই আমাদের জন্য, আমাদের দেশের জন্য ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জীবন দিয়েছে। আপনারা দেখেছেন এই হাদি ভাইকে নিয়ে আমরা যখন শোকে মাতম করছি তখন একটা শ্রেণীর মানুষ প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি কেন ভাঙচুর হলো সেটা নিয়ে তারা উল্লাস করতেছে। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হাদি ভাই মারা যাওয়ার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে যাদের ঠিকানা বাংলাদেশ। আপনাদের মাধ্যমে শুধু একটা কথা বলে দিতে চাই, একটা কথা আমি বারবার, যেদিন হাদি ভাই মারা গেল ওই রাত্রে বারবার আমার কাছে একটা ফোন আসছে যে ভাই আপনি কি ইলিয়াস ভাইকে চিনেন, আপনি কি পিনাকি দাদাকে চিনেন? আমি বললাম যে তাদেরকে চিনি, কিন্তু তাদের সাথে আমার কথা হয় না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তাদেরকে কি বলতে হবে একটু বলেন, আমি একটা মেসেজ দিয়ে দিই, তারা হয়তো রিসিভ করতে পারে। তারা একটা কথাই বলতেছিল, ইলিয়াসকে থামতে বলেন, পিনাকিকে থামতে বলেন, তারা দেশদ্রোহিতা করতেছে। কেন? তারা প্রথম আলোকে জয় বাংলা করে দিয়েছে, মানুষ তাদের কথা শুনতেছে। তারা ডেইলি স্টারকে জয় বাংলা করে দিয়েছে, মানুষ, হাজার হাজার মানুষ তাদের কথাই চলতেছে। তারা উদিসিকে জয় বাংলা করে দিয়েছে, হাজার হাজার মানুষ তাদের কথা শুনতেছে। আপনাদের শরম করে না? আপনারা একটুও লজ্জা করে না? ওই ইলিয়াস হোসেন বিদেশে বসে হাজার হাজার দেশের মানুষকে চালাইতেছে, তাদেরটা দেশদ্রোহিতা হয়ে যাইতেছে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আইন উপদেষ্টা, আপনি সরকারের অংশ, আপনার পুলিশকে কি একবারও বলা গেল না? আপনি একটু প্রথম আলোর সামনে যান, 500 পুলিশ ডেইলি স্টারের সামনে যান, 500 পুলিশ আপনার উদিচির সামনে যান। হাদি ভাই বেঁচে থাকলে এইসব কর্মকাণ্ড করতে দিত? উনি এইসব কর্মকাণ্ড সহ্য করতো? আমরাও সহ্য করি না। এই যে পুলিশকে তখন তাৎক্ষণিকভাবে প্রোটেকশনে পাঠানো গেল না কেন?
উদ্দেশ্য একটাই, পরিষ্কার উদ্দেশ্য, যেন আমরা যখন হাদি ভাইকে নিয়ে শোক করব তারা যেন তখন সুখ করতে পারে। এই যে হাদি ভাইকে মারার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, বারবার আমি বলেছি ঢাকা শহরে যেখানে জ্যামের শহর সেখানে হাদি ভাইকে গুলি করে খুনি কিভাবে ঢাকা শহর ছেড়ে বের হয়ে গেল, এই কথা বলতে গেলে আমাকে গ্রেফতার করতে হবে। হাদি ভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল, তিনি এখানের একজন এমপি প্রার্থী ছিল। এখন হাদি ভাইকে কেন 4-5 জন সিভিল পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া গেল না, এই কথা বলতে গেলে আমার দোষ হয়ে যায়, আমাকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার তো তাকে করবেন যে বলেছে 4টা গুলি করার কথা ছিল, একটা গুলি করে ব্যারেল আটকে গেছে, জ্যাম হয়ে গেছে, তাকে আর গুলি করতে পারে নাই, তাকে আটকাবেন। কোন পথ দিয়ে কার সহযোগিতায় খুনিরা এই দেশ থেকে বের হয়ে গেছে, এই সংবাদ যারা দেয় তাদেরকে গ্রেফতার করবেন। আমি হাদি ভাইকে সতর্ক করেছি, হাদি ভাই যখন পুলিশের সহযোগিতা নেয় নাই, আমি হাদি ভাইকে বলেছি আমি নিজে থাকবো আপনাকে প্রোটেক্ট করার জন্য। বলেন এটা আমার অন্যায় হয়েছে? আজকে পুলিশ আমাকে এখানে ডিসি মাসুদ স্যার ডেকে নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে যে আমি কোনো না কোনো ভাবে যেন এই ব্যাপারটা পরিষ্কার করি। আপনাদের সামনে পরিষ্কার করতেছি যে এটা পুলিশের অদক্ষতা ছিল। পুলিশ চেয়েছিল হাদি ভাইয়ের খুনিকে গ্রেফতার করতে, কোনো একটা অদৃশ্য শক্তির কাছে তারা মাথা নত করে এটা গ্রেফতার করে নাই। আগামী দিনগুলোতে হাদি ভাইয়ের জন্য আমাদের যেটা করণীয়, আগামীর বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষের কাছে আপনাদের মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দিতে চাই, হাদি ভাই ইনসাফের বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে। আগামীর সরকার, আপনারা এমন সরকারকে ভোট দিবেন, এমন মানুষকে ভোট দিবেন যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, আমার হাদি ভাইয়ের খুনিদের বিচার করবে। হাদি ভাইয়ের খুনিদের বিচার এই সরকার করতে পারবে না, এটা আমার ধারণা। আমি আবার বলতেছিলাম ইলিগ্যাল, কেন পারবে না সেটার যুক্তি হলো, আমি যার আদর্শ প্রথম ধারণ করেছিলাম সেটা হলো আমার শহীদ আবরার ফাহাদ ভাই। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যদি কেউ প্রথম শহীদ আমরা বলে থাকি সেটা কিন্তু আবরার ফাহাদ ভাই। আপনাদের মাধ্যমে একটা কথা বলে দিতে চাই, আবরার ফাহাদ ভাইয়ের আসামিরা গ্রেপ্তার হয়ে আছে, তাদের ফাঁসির রায় হয়ে আছে। কোন অদৃশ্য শক্তির বলে, কার তদবিরের বলে আবরার ফাহাদ ভাইয়ের খুনিদের ফাঁসির আদেশ হওয়ার পরেও তাদের ফাঁসি হচ্ছে না? আমি সরকারকে বলে দিতে চাই, আগামী 15 দিনের ভিতর আপনাদের যত আইনি জটিলতা আছে সব আইনি জটিলতাকে পাশ কাটিয়ে সব আইনি জটিলতাকে সমাধান করে আবরার ফাহাদ ভাইয়ের খুনিদেরকে ফাঁসিতে ঝুলান। আমরা দেখি যে আপনারা বিপ্লবীদের বিচার করতে পারেন, সেটা কার্যকর করতে পারেন, আমাদের বিশ্বাস। ওসি প্রদীপের নাম আপনাদের মনে আছে, যে একদম বিনা বিচারে শত মানুষকে ক্রস ফায়ার দিয়েছে। ওসি প্রদীপের ফাঁসির আদেশ হয়ে আছে, ওসি প্রদীপের ফাঁসির রায় কেন কার্যকর হয় নাই আমরা সেটা জানতে চাই। আপনারা হাদি ভাইয়ের আসামিকে কবে গ্রেফতার করবেন, ঘাতককে কবে গ্রেফতার করবেন, সেই আশায় আমরা বসে থাকতে চাই না। যদি আপনারা গ্রেফতার করতে না পারেন, যদি আপনারা ব্যর্থ হন, ব্যর্থতার দায় নিয়ে ওই চেয়ারটা থেকে সরে যান। আমরা হাদি ভাইকে দাফন কাফন করার পরেই আপনারা যে হেনস্থা আমাদেরকে করতেছেন, ডেইলি স্টারের প্রথম আলোতে যারা আগুন লাগিয়েছে আপনারা তাদেরকে ফাইন্ড আউট করতেছেন, আপনারা তাদেরকে গ্রেফতার করতে চাচ্ছেন। শক্ত ভাষায় বলি, সাবধান করে বলি, যারা এইসব অপকর্ম করছে আমরা তাদের পক্ষে না। কিন্তু একটা কথা বলে দিতে চাই, ডেইলি স্টারকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যেসব অফিস ভাঙচুর হয়েছে আমি প্রয়োজনে চাঁদা তুলে সেই সব অফিস নতুন করে গড়ে দিব। এক হাতে আপনারা এই অফিস বুঝে নেবেন, এক হাতে আমার হাদি ভাইকে ফেরত দিবেন। এটা ভাঙচুরের সাথে যারা জড়িত, আপনি বলতেছেন মৌলবাদ, এই মৌলবাদ শব্দটা ইন্ডিয়ান শব্দ। আমরা কখনো বলেছি যে দাড়ি টুপি যারা আছে এরা মৌলবাদ? আপনি ভাই ভালো একটা মোষ রেখেছেন, আপনাকে আমি কখনো মাদারচোদ বলেছি? আমি আপনাকে কখনো চারালের বাচ্চা চারাল বলেছি? বলি নাই, কারণ আমরা ধর্মীয় উস্কানি দিতে চাই না। আমরা এখনো আপনাকে কিন্তু গালি দেই নাই। আপনি মোষ রেখেছেন তো, কিছু একটা তো আপনার মুখে আছে। আজকে